Hello everyone, this is Advocate Nasrin Akhtar গাজিনাজ। আজকে এসেছি একটি সিভিল মামলা সবার সাথে শেয়ার করব। এখানে একটি মামলা আমরা দায়ের করেছিলাম ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কোর্টে। তো এই মামলাটি নিয়ে আজকে একটু আলোচনা করব। আমি ফাইলে যাচ্ছি। এই হচ্ছে আমাদের মামলা, যেটা একেবারে রায় এবং ডিগ্রি আমাদের হাতে চলে এসেছে অলরেডি। একটা সিভিল মামলা প্রথম থেকে মোটামুটি শেষ পর্যায়ে কতগুলো স্টেপ পার করে যেতে হয়। প্রথমে আসি সেই বিষয়টা নিয়ে। একটি সিভিল মামলা যখন দায়ের করতে হয়, সর্বপ্রথম যেটা করণীয়, সিভিল বিষয়ে অভিজ্ঞ এইরকম একজন আইনজীবীকে সিলেক্ট করা উচিত। কারণ সিভিল ম্যাটারটা খুবই সেন্সিটিভ। যদিও আরজি অ্যামেন্ডমেন্ট করার সুযোগ থাকে, যদিও মামলার যে কোনো পর্যায়ে যেই আরজি অ্যামেন্ডমেন্ট করা যায়, তারপরেও দীর্ঘসূত্রিতা থেকে বাঁচতে হলে সর্বপ্রথম যেটা করতে হবে, একটা নির্ভুল আরজি তৈরি করতে হবে। তো এই হচ্ছে আমাদের আরজিটা। মোবাইলটা ক্যামেরাটা একটু কাছে আগাও। এই হচ্ছে আমাদের আরজিটা। আমরা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল কোর্টে এই যে আমাদের আরজিটা আমরা দাখিল করেছিলাম। তারপর আরজিটা ফার্স্ট আমরা যখন দাখিল করি, সাবমিশন অফ প্ল্যান্স, দেন পরবর্তী স্টেপটাই হচ্ছে সমন জারি। সমনটা সঠিকভাবে জারি করার জন্য ব্যবস্থা নিতে হয়। সমনটা জারি হতে অনেক সময় দেরি হয়, এটার কারণেও মামলার কিন্তু দীর্ঘসূত্রিতা তৈরি হতে পারে। সঠিকভাবে জারি না হয়ে আসা, বিভিন্ন কারণে মামলাটা কিন্তু ডে বাই ডে ডেট করতে থাকে এবং কালক্ষেপণ হতে থাকে। তো যখন আমাদের সমন জারি হয়ে গেল, খুব বেশি দীর্ঘ করব না ভিডিওটা, একটু শর্টকাটে করছি। যখন আমাদের সমন জারি হয়ে যাবে, দেন আমাদের পরবর্তী কাজ হচ্ছে কোর্ট এটাকে জবাব দাখিলের জন্য রাখবে, যেটা হচ্ছে রিটেন স্টেটমেন্ট। জবাব দাখিল কে করবে? অপোজিট পার্টি, ডিফেন্ডেন্ট, মানে আমাদের বিবাদী পক্ষ জবাব দাখিল করার জন্য সময় পাবে। তো জবাব দাখিলের একটা পর্যায়ে আমাদের এই যে সিভিল কেসটা নিয়ে আমি আজকে আলোচনা করছি, সেটা আসলে আমাদের এক্সপার্টই হয়েছিল। আরেকদিন আমরা একটা দোতরফা সূত্রে নিষ্পত্তিকৃত মামলা নিয়ে আলোচনা করব। আজকের ফাইলটা আমাদের হচ্ছে একতরফা সূত্রে। তো আমাদের যখন রিটেন স্টেটমেন্টে মামলাটা গেল, তো এটা দেখা গেছে প্রায় 3টা ডেট কোর্ট রেখেছিল রিটেন স্টেটমেন্টের জন্য। তারপর আমরা পিটিশন দিয়ে এটাকে একতরফা সূত্রে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি। দেন এটা চলে যায় একতরফা সূত্রে এক্সপার্টি। দেন আমাদের হিয়ারিং হয়েছে। আমাদের পরবর্তী পর্যায়ে যেটা গেল সেটা হচ্ছে সাক্ষী। সাক্ষী প্রমাণ, সাক্ষী গ্রহণ, এই স্টেপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এখানে বাদীর সাক্ষী এবং অন্যান্য সাক্ষীগুলো গ্রহণ করা হয়। তো সাক্ষী গ্রহণ সম্পন্ন হয়ে গেলে মামলাটা যদি এক্সপার্টি হয়, একতরফা সূত্রে হয়, সেক্ষেত্রে জটিলতা অনেকটাই কমে আসে। দেখা যাচ্ছে এটা
রায় এবং রায়ের জন্য রেখে দেওয়া হয়, আদেশের জন্য রেখে দেওয়া হয়। তো সবার জন্য যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে পরবর্তীতে আমাদের যখন সাক্ষী হয়ে গেল, দেন আমাদের আদেশের জন্য রাখলো মামলাটা। কিন্তু এই মামলার একটা আহ একটু জটিলতার সৃষ্টি হয়েছিল, সেটা একটু শেয়ার করি। সেটা হচ্ছে আমাদের যখন অর্ডারে চলে গেল মামলাটা, ওই কোর্টের যিনি জজ সাহেব ছিলেন তার বদলি হয়ে গেল। বদলি হয়ে যাওয়ার পরে আমরা তো একটা মামলাটা অর্ডারের জন্য আছে, তো অর্ডার কে দিবে? তো আমরা মোটামুটি নতুন জজ সাহেব আসবেন, এজন্য আমাদের দুটো ডেট আমরা এটাকে আমরা মানে উইদাউট এনি কার্যক্রম আদেশের জন্য। দেন নতুন যিনি আসলেন তিনি কি করলেন, মামলাটাকে অর্ডারে না দিয়ে এটা কোর্ট বদলি করে দিল। তো কোর্ট বদলি হয়ে যাওয়ার কারণে আমাদের চলে গেল হচ্ছে সিভিল জজ, হ্যাঁ সিভিল সিভিল সিনিয়র সহকারী জজ আদালত নবাবগঞ্জ কোর্টে চলে গেল এটা। তো সেখান থেকেই মূলত আমাদের অর্ডারটা আমরা পেয়েছি, সিভিল সহকারী জজ নবাবগঞ্জ আদালত থেকে। তো পরে আমরা ওখানে আবার যখন আমাদের মামলাটা স্টার্ট হয়, নতুন করে নাম্বার পড়ে, কোর্ট যখন বদলি হয় তখন এটা আবার নতুন একটা নাম্বার পড়ে ওই কোর্টে যে। তো যখন নতুন একটা নাম্বার পড়লো, তো হঠাৎ করে রাষ্ট্রপক্ষ এই মামলাটাতে কিন্তু অ্যাপিয়ার হয়ে গেল। তো যখন অ্যাপিয়ার হলো, তো উনি এসে বললেন যে হাজিরা দিলেন, জবাব দাখিলের জন্য টাইম চাইলেন। দেন তারপর উনি ফাইল ঘাটাঘাটি করে দেখলো যে আসলে রাষ্ট্রপক্ষের কোনো প্রকার দাবি দেওয়া এই ল্যান্ডের মধ্যে নাই। তখন সে একটা কি করলো, আপত্তি আর কি, যেটাকে বলা হয় উনি ওনার কোনো আপত্তি নাই এই মর্মে উনি একটা লিখিত জবাব দিয়ে দিল। এই হচ্ছে সেটা, সেই লিখিত জবাবের কপিটা। তো রাষ্ট্রপক্ষ আর কি যেখানে দেখলো বাদীর যে তফসিলভুক্ত জমি সেখানে রাষ্ট্রের কোনো দাবি দেওয়া নাই। তো তারপর আর তিনি এই কোর্টে আবার আর কোনো কার্যক্রম কন্টিনিউ করেননি। দেন আবার আমাদের মামলাটা চলে গেল এক্সপার্টিতেই। আবার আমাদের বাদীর কিছু সাক্ষী বাকি ছিল, ওইটা গ্রহণ করা হয়েছিল। সবশেষে আমরা আদেশটা পেয়ে যাই। এই হচ্ছে সেই আদেশের আদেশনামা। একটু কাছে আনো, আদেশনামাটা ভালো করে দেখাও সবাইকে। এটা হচ্ছে সেই আদেশনামা। আমাদের কাঙ্ক্ষিত মামলা, একটা মামলা করার পরে বাদী কোর্ট কাচারিতে দৌড়ি অনেক পরিশ্রম করতে হয়, একজন অ্যাডভোকেট সাহেবকে অনেক পরিশ্রম করতে হয়। এটা হচ্ছে আমাদের আরজি সার্টিফাইড নকল, এগুলো হচ্ছে সব সার্টিফাইড কপি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ডিগ্রি কপিটা। এই এটা হচ্ছে আপনাদের মানে মামলাটা বোঝার এবং জানার জন্য যে কি ধরনের হয়। হ্যাঁ, একটা মামলা সব শেষ নিষ্পত্তি হওয়ার পরে আমরা কি কি পেপারস গুলো হাতে নিব, তো সেই পেপারস গুলো হচ্ছে এই যে এগুলো। তো একটা মামলা যখন আমরা আদেশে চলে যাই, রায় এবং ডিগ্রি হাতে চলে আসে, তখন সাকসেসটা কিন্তু শুধু বাদী বা প্ল্যান্টিফের থাকে না, একজন আইনজীবী কিন্তু এটার যে অ্যাচিভমেন্ট সেটা থাকে, বড় একটা অ্যাচিভমেন্ট থাকে তার এই প্রাপ্তিতে। তো কাঙ্ক্ষিত সেই রায় এবং ডিগ্রি আমরা পেয়ে গেছি এই সিভিল মোকদ্দমাটায়। তো আসলে সিভিল মোকদ্দমা একটা প্রসিডিউরের মধ্যে এগিয়ে যায় স্টেপ বাই স্টেপ, মোটামুটি 7টি ধাপ অতিক্রম করে একটা সিভিল সুট তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। এখন আমাদের এই যে মামলাটা, যদি এটার জন্য পরবর্তী যে কার্যক্রম আছে সেই দিকে আমরা ধাবিত হব।
তো সবাইকে আহ ধন্যবাদ আমার এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য। আসলে আমার ছোট ছোট কিছু প্রাপ্তি, সব ধরনের বিষয় তো আর সবার সাথে শেয়ার করা যায় না, কিন্তু কিছু ছোট ছোট প্রাপ্তি আছে এই ফেসবুক মিডিয়া কল্যাণে আহ শেয়ার করতে আসলে ভালোই লাগে। তো সবার জন্য শুভকামনা, আর আমার জন্য দোয়া করবেন। এটা একটা রয়্যাল প্রফেশন, যেন সবাইকে সুন্দরভাবে আমি সেবা দিতে পারি। সেবামূলক এই এই প্রফেশনে আসলে শুধুমাত্র নট অনলি ফর মানি, এখানে একটা তৃপ্তি কাজ করে, একটা প্রাপ্তি কাজ করে, যখন একজন ভিকটিমকে তার কাঙ্ক্ষিত সেবাটি দিতে পারি। ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।